আসসালামু আলাইকুম অডিও বুক লিসেনার্স, গল্পিয়ায় স্বাগতম। আমি ফেরদৌস কান্তা। গল্পিয়া আমার অডিও বুক চ্যানেল। যারা যারা গল্প পড়তে শুনতে পছন্দ করেন তাদের জন্যই গল্পিয়ার আয়োজন। এখানে আমি আমার কিছু পছন্দের বই পড়ব। আপনাদের ভালো লাগার বই সাজেস্ট করতে পারেন। একটা একটা করে আমি চেষ্টা করব সব পড়তে। যেটা পড়ছি এখন বর্তমানে সেটা হচ্ছে সাতকাহন, প্রিয় লেখক সমরেশ মজুমদারের। শুরু করার আগে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটি টার্ন অন করে দেবেন পরবর্তী পর্বের আপডেট পেতে। যারা যারা বই পছন্দ করেন পড়তে শুনতে, সেরকম ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন সাতকাহনের যাত্রী হতে। আজ পড়ছি পর্ব ৩৮। সাতকাহন লিখেছেন সমরেশ মজুমদার। দীপা চুপ করে আছে দেখে মহিলা বললেন, তুমি নিশ্চয় খুব অবাক হচ্ছ। অবাক হবার কথাই, হঠাৎ এভাবে কেন তোমার কাছে এলাম তা ভাবা খুবই স্বাভাবিক। দীপা কোনো কথা বলল না। হঠাৎ মনে হলো তার মাথা নিতে পারছে না, কেমন যেন টালমাটাল লাগছে নিজেকে। ৫০ বছর পরে সন্ন্যাসী হয়ে ফিরে আসার ঠাকুরদার গল্পটিকে ঠাকুমা বলেছিলেন ভুতুড়ে। এক সময় তো কিছুতেই স্বীকার করতে পারেনি। সে পরে যাকেই ওই গল্প শুনিয়েছে সেও মাথা নেড়েছে। ইম্পসিবল, ভূত কিংবা ভণ্ড ছাড়া এমন হতে পারে না। অথচ জীবন অদ্ভুত। এই মহিলাকে নিয়ে এসে মামা বলছেন প্রণাম করতে, কারণ ইনি তার সৎমা। সুভাষচন্দ্র বললেন, তোর বাবার খুব ইচ্ছে ছিল এখানে আসে, কিন্তু কথা শেষ করলেন না তিনি। অপরাধীর ভঙ্গি নিয়ে তাকালেন। কিন্তু কি? খুব নিচু গলায় জানতে চাইল দীপা। তুই কিভাবে নিবি তা বুঝতে পারছিল না। আসলে আমার কাছেই শুনেছে যে আর ৫টা সাধারণ মেয়ের সঙ্গে তোর কোনো মিল নেই। সুভাষচন্দ্র বোঝাতে চাইলেন, কিন্তু মহিলা মাথা নাড়লেন। আহা, সত্যি কথাটাই বলুন ওকে। শুনেছি তুমি জন্মাবার পরই দিদি মারা যান। তোমার মাসি দায়িত্ব নেওয়াতে তোমার বাবা মুক্ত করে ফেলেন নিজেকে। আজ তার অনুশোচনা হতেই পারে, কিন্তু যে মানুষটা বাবা হয়ে তোমার জন্য কোনো কর্তব্যে কখনোই করেনি, সে কোন মুখ নিয়ে একদম প্রথমেই সামনে এসে দাঁড়ায়। তাই আপনি এসেছেন? দীপার গলার স্বর পাল্টাচ্ছিল না। হ্যাঁ, আমার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই। তুমি আমাকে দেখোনি, আমিও না। ভালোই। আপনারা কলকাতায় থাকেন? হ্যাঁ গো, পাকপাড়ায়, ইন্দ্রবিশ্বাস রোডে। এখান থেকে বেশি দূর নয়। আমার কথা আপনারা কিভাবে জানলেন? এবার সুভাষচন্দ্র জবাব দিলেন, আমি বলছি। ওদের কথা আপনি জানতেন? না না, আমি জানলে তোমাদেরও নিশ্চয় জানাতাম। হঠাৎ যোগাযোগ হয়ে গেল। পাকপাড়ায় তোমার মামিমার মেজো পিসি থাকেন। সেজো ছেলের বিয়ে দেবেন বলে স্থির করেছেন। এক ঘটক সম্বন্ধ নিয়ে এলো। মেয়ে স্কুল ফাইনাল পাশ করেছে, পাকপাড়াতেই বাড়ি। আমি এসবের কিছুই জানতাম না। মেয়ে দেখা হয়েছে, এখন দেনা পাওনা নিয়ে কথা হচ্ছে। ছেলে ব্যাংকে চাকরি করে তো। সেই সময় তোমার মামিমার সেজো পিসি একদিন ছুটতে ছুটতে এসে খবর দিলেন, মেয়েটি ভদ্রলোকের দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের বিয়ে হয়েছিল নাকি মালবাজারে। আমরা মালবাজারে এককালে থাকতাম, তা তিনি জানতেন। কৌতূহল হলো, গেলাম আলাপ করতে। ব্যাস, দেখি তোমার বাবাই মেয়ের বাবা। হাসলেন সুভাষচন্দ্র। তারপর? তারপর আর কি, অনেক মান অভিমানের কথা হলো। বুঝলাম স্রেফ লজ্জায় তোমার খোঁজ খবর করার ইচ্ছে থাকা সত্ত্বেও ওর পক্ষে করা হয়ে ওঠেনি। আমার কাছে তোমার খবর পেয়ে ব্যস্ত হয়ে পড়লেন, তখনই দেখা করতে আসবেন। আমি তাকে কোনো মতে শান্ত করলাম। তোমার কথা সব বললাম, খুব কষ্ট পেলেন। তারপর থেকেই বলতে আরম্ভ করেছেন, সে কি আমার মুখ দর্শন করবে? আমার বড় মেয়ে যে নেই বলে বিবাগী হয়েছিলাম, তার রক্ত ও শরীরে। ও কি আমাকে কখনো বাবা বলে ডাকবে? খুব নরম মনের মানুষ হে। এবার ভদ্রমহিলা বললেন, আমি জানি তোমার অভিমান হওয়া খুব স্বাভাবিক, তবে দিদিকে উনি এত ভালোবাসতেন যে ওর মৃত্যু সহ্য করতে পারেননি। কিন্তু যতই হোক, বাবা সবসময়ই বাবা। আমি কথা দিয়ে এসেছি, আজ তোমাকে ওর কাছে নিয়ে যাব। দীপার হাত ধরলেন মহিলা, বেশ আবেদন নিয়েই। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল দীপা। আজ তো সম্ভব নয়, আমার শরীর খুব খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? সুভাষচন্দ্র জানতে চাইলেন। খুব দুর্বল লাগছে। উঠে দাঁড়ালো দীপা।
তা তো হবেই, এত পড়ার চাপ, তার উপর পুলিশ টুলিশের ঝামেলা। মহিলা মাথা নাড়লেন। তাহলে আজ থাক, কাল কিংবা পরশু। মুশকিল হলো তার বেশি দেরি করলে ওকে আটকে রাখা যাবে না। এখানে এসে উনি যদি কান্নাকাটি করেন তাহলে 5 জনে কী বলবে বলো তো? তাছাড়া তোমার বোনেরাও আলাপ করতে উৎসুক। দীপা জবাব দিল না। মহিলা সুভাষচন্দ্রকে বললেন, চলুন, ওকে একটু বিশ্রাম নিতে দিন। দেখে মনে হচ্ছে সারাদিনে ওর উপর খুব ধকল গিয়েছে। সুভাষচন্দ্র উঠলেন। ঠিক আছে, কাল আমি বিকেল 5টায় এসে তোকে নিয়ে যাব। শরীরের উপর যত্ন নিস। অমরনাথ মুখার্জি নেই বলে ভাবিস না তোর সঙ্গে কেউ নেই। আমরা তো আছি। বাইরে পা বাড়ালেন তিনি। দীপা চুপচাপ দাঁড়িয়ে ওদের চলে যেতে দেখল। গেট পেরোবার আগে মহিলা মুখ ফিরিয়ে একবার মিষ্টি করে হেসে যাই বললেন। দীপা নড়ল না। সে কিছুই বুঝতে পারছিল না। সুভাষচন্দ্র যেন বেশ কিছুটা বদলে গিয়েছেন। এখন তার কথাবার্তার মধ্যে খুব চেনা একটা লোকের আদল আসছে। লোকটা কে তা সে মনে করতে পারছে না, কিন্তু আজ সুভাষচন্দ্রকে কিছুতেই ভালো লাগছিল না তার। যে ভদ্রমহিলা তাকে জন্ম দিয়ে দেহ রেখেছেন তার সঙ্গে সুভাষচন্দ্রের যে সম্পর্ক ছিল, অঞ্জলির সঙ্গে একই সম্পর্ক। মনে পড়ছে অমরনাথের চিকিৎসার জন্য কলকাতায় আসার প্রস্তাব দিয়ে অঞ্জলি যখন চিঠি দিয়েছিল তখন সুভাষচন্দ্র জানিয়েছিলেন 7 দিনের জন্য কোনো অসুবিধে নেই। খুব খারাপ লেগেছিল তখন। পরে কলকাতায় এলে তিনি অনেক করেছেন। আবার অমরনাথের অসুস্থতা, আর্থিক দুর্গতি আরম্ভ হবার পর থেকেই তিনি যেন নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই একই মানুষ আবার মৃত বোনের পালিয়ে যাওয়া স্বামীর সঙ্গে এতদিন পরে সম্পর্ক তৈরি করার জন্য ব্যস্ত হয়ে উঠলে অবাক হতেই হয়। দীপা চোখ বন্ধ করল। অসম্ভব। বাবা বলে কাউকে চিন্তা করলে অমরনাথের মুখ মনে আসছে। যিনি তাকে জন্ম দিয়েছিলেন না তার সম্পর্কে কিছুদিন ধরে একটা কৌতূহল তৈরি হচ্ছিল বটে, কিন্তু তাকে অমরনাথের জায়গায় বসানো বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আর কাউকে সে কখনো বাবা বলতে পারবে না। কিন্তু এই মহিলা সম্পর্কে যিনি তার সৎমা ব্যবহার করলেন বেশ ভালো। একেই হয়তো বুদ্ধিমতীর ব্যবহার বলে। হোস্টেলের ভেতরে পা বাড়াতে গিয়ে গেটের দিকে নজর গেল। অসীম বলে গেছে কিছু বাদেই ঘুরে আসবে। এর মধ্যে অনেকটা সময় গিয়েছে, কিন্তু ও আসেনি। সুভাষচন্দ্র ওকে পছন্দ করেননি। সে সামনে থাকতে যে ধরনের ব্যবহার করেছিলেন তাতে বোঝাই যাচ্ছে পরে ভালো কিছু করতে পারেন না। অসীম যদি সেই কারণে অপমানিত বোধ করে তাহলে এই মুহূর্তে তার কিছু করার নেই। মানুষের যদি জরুরি কিছু কথা বলার থাকে তাহলে সে একটা সময় বলবেই। আজ তাকে বিকল্প জায়গায় থাকতে হবে। দীপা পা বাড়ালো। হোস্টেলের ভেতরে আজ ছোট ছোট জটলা। মেয়েরা হয়তো ঘুরে ফিরে গ্লোরিয়ার কথাই আলোচনা করছে। কেউ কেউ দীপাকে দেখতে পেয়ে ডাকলো। দীপা হাত নাড়ল, মুখে বলল শরীর খারাপ। নিজের বিছানা নয়, পুলিশ তালা খুলে না দিলে নিজের ঘরে যাওয়াও যাবে না। তবু বিছানা তো, শুয়ে মনে হলো শরীর এতক্ষণ এই আরাম চাইছিল। চোখ বন্ধ করে কিছু মনে করতে চাইতেই সে হতভম্ব, কিছুই মনে করতে পারছে না। মাথার ভেতরটা যেন একদম ফাঁকা। কোনো কিছু ভেবে সামনে নিয়ে আসার শক্তি তার এক ফোঁটাও নেই। এ অবস্থায় মনে হলো কেউ বা কারা ঘরে ঢুকছে। চোখ খোলার প্রয়োজন মনে করল না দীপা। পারফিউমের গন্ধটা নাকে এলো এবং সেই সঙ্গে লুসাকার গলা, শি ইজ স্লিপিং। দীপা চোখ খুলল। লুসাকা আর সেই খটমট নামের মেয়েটি। অদ্ভুত করুণ ভঙ্গিতে তাকিয়ে আছে ওরা। সে উঠে বসল। ইয়েস। লুসাকা থপ করে বিছানায় বসে পড়ল। প্লিজ হেল্প আস। কি হয়েছে? কথা বলতে একটু ইচ্ছে করছিল না দীপার। এই সময় দরজায় শব্দ হলো। দীপা বলল, কে? দারোয়ান সামনে এলো। অসীম নামে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। দীপা মাথা নাড়ল। বলে দাও আমার শরীর খারাপ, আমি শুয়ে আছি। দারোয়ান চলে যেতেই সে লুসাকার দিকে তাকালো। লুসাকার বদলে খটমটে জবাব দিল, সবাই আমাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। এভরিবডি। আমি কি সাহায্য করতে পারি? তুমি আমাদের সাজেস্ট করো ওই ছেলেটার কথা পুলিশকে বলবো কিনা। ওরা আমাদের অনেক জেরা করেছে, কিন্তু ছেলেটার কথা আমরা ভয়ে বলিনি। এখন সবাই যখন আমাদের সন্দেহ করছে তখন ওর কথা বলে দিতে চাইছি আমরা, কিন্তু খুব ভয় করছে। ভয় কিসের? সে লোকাল বয়, আমাদের ক্ষতি করতে পারে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ যদি ওকে কিছু না করে তাহলে আমরা বিপদে পড়তে পারি। কোন ছেলে? কার কথা বলছো? তুমি জানো না গ্লোরিয়া তোমাকে কিছু বলেনি? আমি মনে করতে পারছি না।
দীপার সত্যি মনে পড়ছিল না গ্লোরিয়া এমন কোনো স্থানীয় ছেলের গল্প তার কাছে করেনি যাকে এতটা জড়ানো যায়। সে জিজ্ঞাসা করলো, কী নাম ওর? বিমল সেন, খটমটে বলল। শি ইজ 1 ইয়ার সিনিয়র। বিমল সেন? দীপা আবছা মনে করতে পারল একটি ছেলেকে। গাড়ি চালিয়ে কলেজে আসে মাঝে মাঝে, ভালো স্বাস্থ্য। স্কটিশে বড়লোকের কিছু ছেলে আসে সময় কাটাতে, তাদের একজন বলে মনে হয়েছিল বিমলকে। গ্লোরিয়ার চেহারায় যে চটক ছিল তাতে জাম্বিয়ার বন্ধুরা ছাড়াও শেষের দিকে কিছু বাঙালি ছেলে ওর সঙ্গে যেচে আলাপ করেছিল, কিন্তু এ গল্প করলেও কোনো বিশেষ নাম গ্লোরিয়া তার কাছে উল্লেখ করেনি। দীপা জিজ্ঞাসা করল, বিমল কি করেছে? ও গ্লোরিয়াকে নিজের গ্রামে বেড়াতে নিয়ে গিয়েছিল। সে কি, ও শান্তিনগরে যায়নি? চমকে উঠল দীপা। ওরা গ্রাম দেখে সেখানে যাবে বলে ঠিক করেছিল। তোমরা এসব কথা পুলিশকে বলনি কেন? ওরা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু দীপা উঠে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে বলল, এসো তোমরা। সুপারের ঘরে গিয়ে ওরা শুনল তিনি নেই। সম্ভবত প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন। দীপা চিন্তা করল, তারা ইচ্ছে করলে সোজা থানায় যেতে পারত, কিন্তু সেটা ঠিক হবে কি না সে বুঝতে পারছে না। না, ব্যাপারটা প্রথমে সুপারকেই জানানো উচিত। দারোয়ানের কাছ থেকে প্রিন্সিপালের বাড়ির ঠিকানা জানতে চাইল সে। তিনি কলেজের পাশে কোয়ার্টার্সে থাকেন জেনে ওরা বেরিয়ে পড়ল। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে। রাস্তায় একজনও ভদ্রঘরের মহিলা একা নেই। কালো মেয়ে দুটি মাথা নিচু করে হাঁটছিল, যেন গ্লোরিয়ার মৃত্যুর জন্য তারাই অপরাধী হয়ে পড়েছে। দীপা জিজ্ঞাসা করল, বিমলের সঙ্গে ওর খুব বন্ধুত্ব ছিল? খুব না, কিছু কিছু ছেলে থাকে যারা মেয়েদের সঙ্গে মিশতে চায় শরীরের জন্য। ও সেই ধরনের ছেলে। চোখ মুখ দেখে বুঝতে পারতাম। ওকে সাবধানও করে দিয়েছিলাম। তাহলে? দীপা অবাক হচ্ছিল। একই ঘরে থেকেও সে এসবের কিছুই জানে না। ও শোনেনি। আসলে ভালোবাসার ব্যাপারে একবার ঠকে গিয়ে ও বেপরোয়া হয়ে গিয়েছিল। দীপা কথা বাড়ালো না। জেনে শুনে বিষ খাওয়া তো আত্মহত্যা। প্রেমে ব্যর্থ হলে মানুষ দেবদাস হবেই। পৃথিবীর সব দেশের সব মানুষ। দেবদাস মদ খেয়েছিল গ্লোরিয়া নিজেকে নষ্ট করার জন্য অন্য পথ বেছেছিল, কিন্তু মূলে তো কোনো তফাৎ নেই। হঠাৎ অসীমের কথা মনে পড়ল দীপার। অসীমকে সে পছন্দ করে, অসীমকে কি সে ভালোবাসে? ভালোবাসা কারে কয়? যদি তার প্রথম শর্ত হয় কষ্ট না দেওয়া, কষ্ট পেতে দেখলে আড়াল করে রাখা, তাহলে কি সে চুপ করে বসে থাকতে পারবে? চট করে এই প্রশ্নের উত্তর যে তৈরি হচ্ছে না। অথচ আজ অবধি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও কম ছেলের সঙ্গে আলাপ হলো না, কিন্তু তাদের কেউ তাকে টানেনি। কেন টানেনি? তার অবস্থা কি সেই মানুষের মতো যার শৈশবেই এড়ে লেগে গিয়েছিল? কোনো দিনও আর স্বাভাবিক হতে পারল না। সেই এক রাত্রের স্মৃতি কি ভালোবাসার মনটাকে উপড়ে নিয়ে গেল? দীপার খুব ইচ্ছে করছিল এখন অসীমের সঙ্গে দেখা করতে। সাধারণত প্রিন্সিপালের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছাত্রছাত্রীদের হয় না। তিনি থাকেন দূরত্ব নিয়ে, তাই ছেলেমেয়েরা এড়িয়ে চলে। এই বিদেশি প্রিন্সিপাল যে খুব শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসেন তা সবাই জানে। সুপার তার কাছেই ছিলেন। সমস্ত ঘটনা শুনে তিনি সুপারের দিকে তাকালেন। সুপার একটু ইতস্তত করে বললেন, চট করে একটা ছেলেকে জড়িয়ে না ফেলে প্রথমেই একটু খোঁজখবর করলে বোধহয় ভালো হয়। এরা যা বলছে তা সরাসরি অভিযোগ করা। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, তুমি গ্লোরিয়ার রুমমেট, পুলিশ যখন তোমাকে প্রশ্ন করেছিল তখন এসব কথা তাদের জানাওনি কেন? দীপা বলল, আমি একটু আগে এদের মুখে ঘটনাটা শুনি। প্রিন্সিপাল এবার লুসাকাদের দিকে তাকালেন। তারা মাথা নিচু করল। দীপা বলল, ওরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কলকাতায় থাকতে হবে ওদের, তাই এখানকার ছেলেকে অভিযুক্ত করতে ঠিক সাহস পায়নি। এখন অবস্থা দেখে আমাকে বলছে। আপনি যদি ওদের আড়াল করেন তাহলে ভালো হয়। দীপা সত্যি কথা বলে ফেলল। তোমার কাছে কোনো প্রমাণ আছে তোমাদের যে ওদের একসঙ্গে বর্ধমানে যাওয়ার? লুসাকা মাথা নাড়ল না, কিন্তু আমরা তাই জানতাম। এখন আমরা চাই গ্লোরিয়াকে যেই খুন করেছে তার শাস্তি হোক। যদি তার জন্য আমাদের এই শহর থেকে পড়াশোনা বন্ধ করে চলে যেতে হয় তাতেও রাজি আছি। ধন্যবাদ, প্রিন্সিপাল খুশি হলেন। কিন্তু তোমরা বিমল সেনের ঠিকানা জানো? না, ওরা কেউ জানে না, তবে কলেজের খাতায় নিশ্চয়ই পাওয়া যাবে ঠিকানাটা। প্রিন্সিপাল টেলিফোন তুলে নম্বর ঘোরালেন। দ্বিতীয়বার লাইন পাওয়া গেল। নিজের পরিচয় দিয়ে প্রিন্সিপাল বললেন, গ্লোরিয়ার পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গিয়েছে? যায়নি? কেউ ধরা পড়েনি এখনও? শুনুন, আমাকে একজন বলল ওকে আমার কলেজের ছেলে বিমল সেনের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। কে বলল? অফিসার,
আপনাকে আমি নিশ্চয়ই নাম বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে সোর্স ডিসক্লোজ করবেন না। কি বললেন? হ্যাঁ, আপনারা যদি প্রশ্ন করতে চান তাহলে আমার এখানে চলে আসুন। রাত 9:30 নাগাদ ওরা মুক্তি পেল। পুলিশ অফিসার লুসাকাদের প্রশ্ন করে সব জেনে নিলেন। যেহেতু এই ব্যাপারে ওরা কোনোভাবেই জড়িত নয়, তাই ওদের প্রসঙ্গ কোথাও তুলবেন না বলে কথা দিয়ে দিলেন। সেই রাত্রেই কলেজের অফিস ঘর খুলিয়ে খাতা থেকে বিমল সেনের ঠিকানা বার করা হলো। অফিসার সতর্ক করে দিলেন যেন এই ব্যাপারটা মেয়েরা হোস্টেলে ফিরে গিয়ে কারোর সঙ্গে আলোচনা না করে। প্রিন্সিপাল সুপারকে বললেন, ওদের সঙ্গে আপনি ফিরবেন না, কিন্তু দারোয়ানকে বলুন ওদের হোস্টেলে পৌঁছে দিতে, অনেক রাত হয়ে গিয়েছে। দীপা বলল, স্যার এখান থেকে হোস্টেল বেশি দূরে নয়, এটুকু পথ আমরা নিজেরাই চলে যেতে পারবো। প্রিন্সিপাল অবাক হলেন, তোমাদের অস্বস্তি হবে না? দীপা মাথা নাড়ল, না, 3 জনে গল্প করতে করতে চলে যাব। সুপারের ইচ্ছে ছিল না, কিন্তু দীপা লুসাকাদের নিয়ে বেরিয়ে এলো। রাস্তা নিঝুম, কসমস রেস্টুরেন্টের সামনে ফাঁকা। দীপার মনে হলো এই কলকাতা অন্য রকম। হোস্টেলে চলে আসতে একটু অসুবিধে হলো না। শুধু বসন্ত কেবিনের সামনে দাঁড়ানো 3 জন পৌর চাপা গলায় কথা বলছিল। তারা হাঁ করে ওদের দেখল। পেরিয়ে আসার সময় কানে এলো, দিনকাল কি হলো মেয়ে ছেলে রাত দুপুরে চড়তে বেরিয়েছে, আর কত কি দেখব। দীপা কিছু বলল না, ওর ঘুম পাচ্ছিল, মাথা আড়ষ্ট হয়ে আসছিল। যা হোক, কিছু মুখে দিয়ে নিজের বিছানায় চলে এলো সে। চা বাগানে থাকতে মনোরমা এবং অঞ্জলির শেখানো কিছু অভ্যেস এখনও রয়ে গিয়েছে। বাইরে জামা কাপড়ে বিছানায় শোয়া নিষেধ ছিল, এইটে দীপে আর মানছে না। কিন্তু রাত্রে ঘুমাবার সময় কাঁচা জামা কাপড় না পরলে অস্বস্তি হয়। হোস্টেলে কেউ সকালের বাসি কাপড় মাত্রই ঘুম থেকে উঠে ছেড়ে ফেলে না, সেটা কলেজে যাওয়ার আগে স্নানের সময় করে। কিন্তু এই স্নানটা দীপা সেরে নেয় ঘুম থেকে উঠেই, ফলে বাসি কাপড়ের ঝামেলা বইতে হয় না। দরজা বন্ধ করে কাপড় পাল্টানোর সময় তার মনে হলো স্নান করতে পারলে ভালো হতো, কিন্তু এখন শরীর একদম বইছে না। টেবিলের ওপর নজর পড়ল, একটা খাম, চিঠি নিশ্চয়ই বিকেলের ডাকে এসেছিল। তারা বেরিয়ে যাওয়ার পর দারোয়ান এখানে রেখে গিয়েছে। বিছানায় বসে খাম খুলল দীপা। হাতের লেখা চেনা চেনা লাগছিল। চিঠির নিচে নাম দেখে সে থমকে গেল, মনোরমা। আজ অবধি কখনো ঠাকুমা তাকে চিঠি দেননি। গোটা গোটা অক্ষরে সুন্দর করে নাম ঠিকানা লেখা। খামের উপর ঠিকানা লেখা দেখে সে বুঝতে পারেনি অভ্যস্ত না থাকায়। এখন ভালো লাগলো। চিঠি পড়া আরম্ভ করলো দীপা সেই ভালো লাগা নিয়ে। পরমা স্নেহস্পদা মা দীপা, আশা করি ঈশ্বর তোমাকে সর্বাঙ্গীন কুশলে রাখিয়াছেন। দীপা হেসে ফেলল। এই বাংলায় ঠাকুমা যদি কথা বলতেন তাহলে কেমন হতো? কেন বাঙালিরা কথা বলা আর চিঠি লেখার ভাষা আলাদা করত? সে মনোরমার মুখখানা মনে করে মাথা নাড়ল। সর্বদা শরীরের প্রতি যত্ন রাখিও, তোমার শিক্ষা গ্রহণে যেন কোনো ত্রুটি না হয়। তোমার বয়সের যুবতীর নিকট নানান প্রলোভন আসিবে। কলিকাতা শহরের এই ব্যাপারে অত্যন্ত দুর্নাম আছে, কিন্তু তোমাকে সততার সহিত দিন অতিবাহিত করিতে হইবে। তুমি অত্যন্ত ভাগ্যবতী, তাই পড়াশোনার সুযোগ পাইয়াছ। আমার তো সারা জীবন পোড়া কপালের দাগ লইয়াই থাকিতে হইল। ঈশ্বর তোমার আরও মঙ্গল করিবেন। এই পত্র পাইয়া নিশ্চয় তুমি খুব অবাক হইয়া গিয়াছ। তোমাকে পত্র লিখিবার একটি বিশেষ কারণ আছে। বৌমা নতুন জমিতে বাড়ি তৈরি করিয়াছেন, এই খবর এখানকার সবাই জানে। বড় সাহেবের কানে সেই খবর তুলিয়া দিবার মানুষের তো অভাব নাই। তিনি নির্দেশ দিয়েছেন আগামী মাসের 1 তারিখের মধ্যে এই কোয়ার্টার্স আমাদের খালি করিয়া দিতে হইবে। যেহেতু বাসস্থানের সমস্যা নাই, তাই তাহার এই আদেশ। অবশ্য তিনি জানাইয়াছেন যে অমরনাথের কন্যা অথবা পুত্র যদি কখনো চাকুরি প্রার্থী হয়, তাহা হইলে সে চাকুরি পাইবে। তুমি চাকুরি করিতে অনিচ্ছা প্রকাশ করিয়াছ, তোমার ভাত্রারা এখনো উপযুক্ত হয় নাই। এই পরিস্থিতিতে আমাদের কোয়ার্টার্স ছাড়িয়া চলিয়া যাইতে হইবে।
এদিকে বাড়ি বাসযোগ্য করিতে যে অর্থ খরচ হইয়া গিয়াছে তাহা অঞ্জলি পূর্বে কল্পনা করে নাই। ওইসব স্থানে কিছুদিন পূর্বেও শিয়াল চরিত, জঙ্গল বলিয়া কেহ ওই দিকে যাইত না। পাকিস্তানের লোকেরা আসিয়া ওই স্থানে বাস করিতে আরম্ভ করিলে অবস্থার পরিবর্তন ঘটিয়াছে। কিন্তু শ্মশানের নদীর জল পেটের পক্ষে খুব খারাপ। তোমার মা একটি কুয়া তৈরি করাইয়াছে, কিন্তু একটু বৃষ্টি হইলেই কুয়ার জল উপরে উঠিয়া আসে। আমার পেটে ওই জল সহ্য হইবে না। তোমার মায়ের ইচ্ছা একটি গভীর নলকূপ খনন করানো, কিন্তু তাহার হাত এই মুহূর্তে প্রায় শূন্য। ওই বাড়িতে যাওয়ার পর সংসার চালাইবার চিন্তায় সে উন্মাদ প্রায়। আমার কাছে সঞ্চিত যাহা ছিল তাহা তোমার মাকে দিয়াছি, কিন্তু গরিব বিধবার সঞ্চয় আর কি হইতে পারে? এই রকম পরিস্থিতিতে তোমাকে এই পত্র লিখিতে বাধ্য হইতেছি। তুমি তোমার পড়াশোনা চলাকালীন সময়ের জন্য সমস্ত খরচ আগাম লইয়া গিয়াছ। আগামী বৎসর যে টাকা খরচ হইবে তাহা এই মুহূর্তে তোমার নিশ্চয়ই প্রয়োজন নাই। তুমি বলিয়া গিয়াছ উপার্জন শুরু করিলে ওই টাকা ফিরাইয়া দিয়া ঋণমুক্ত হইবে। তাই তোমায় লিখি, অবিলম্বে ৩,০০০ টাকা তোমার মায়ের নামে ওই সঞ্চয় হইতে তুলিয়া পাঠাইয়া দাও। ১ বছরের মধ্যে নিশ্চয় তোমার বাবার অফিসের পাওনা টাকা আদায় হইবে। তখন তোমার মা আবার ওই টাকা তোমার কাছে পাঠাইয়া দিবে। ইহাতে তোমার কোনো অসুবিধে হইবার কথা নয়। আশা করি তুমি আমার এই কথার মর্ম বুঝিবে। যদি তুমি পত্রপাঠ টাকা পাঠাও তাহলে পুরানো ঠিকানায় পাঠাইও। আমি বিশ্বাস করি তুমি বিলম্ব করিবে না। আমরা অত্যন্ত কষ্টে বাস করিতেছি। অর্থাভাব কি জিনিস তাহা এমন করিয়া কখনো উপলব্ধি করি নাই। আমার শরীর এবং মন বিন্দুমাত্র ভালো নাই। তোমাকে ছাড়া আর কাহাকে এইসব কথা লিখিব? তোমার অনেক উন্নতি হোক, দিবারাত্রি ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি। তোমার মা নিচু হইয়া তোমাকে পত্র লিখিবেন না। তাহার কাছে সব শুনিয়া আমি এই পত্র লিখিতে বাধ্য হইয়াছি। আশা করি তুমি বিরক্ত হইতেছ না। তোমার কুশল সংবাদ জানিতে পারিলে আমি এবং তোমার মা খুশি হইব। ইতি আশীর্বাদিকা, তোমার ঠাকুমা। চিঠিটা পড়ে পাশে রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়ল দীপা। খুব অস্বস্তি হচ্ছিল তার, শরীর আনচান করছিল। তার কেবলই মনে হচ্ছিল এই চিঠি মনোরমা লেখেননি, কেউ তাকে বলে দিয়েছে এবং তিনি লিখতে বাধ্য হয়েছেন। অঞ্জলির কণ্ঠস্বর যেন স্পষ্ট শুনতে পাচ্ছিল সে। কিন্তু চিঠি দীপা তুলে নিল চোখের সামনে। অমরনাথ বেঁচে থাকলে কি করতেন? আড়ষ্টতা সরিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল সে। কদিন ধরে বিমল সেনের গ্রেপ্তার, গ্লোরিয়ার মৃত্যু নিয়ে কলেজে খুব হইচই হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলনের প্রাবল্যে সেসব চাপা পড়ে যেতে দেরি হয়নি। বিধান রায়ের বিরোধীরা সম্ভবত এই প্রথম একত্রিত হয়ে আন্দোলন শুরু করলেন পশ্চিম বাংলায়। খাদ্যের দাবিতে ট্রামবাস পড়ল, কিছু মানুষ মারা গেল। ছাত্ররা চিরকালই সরকার বিরোধী হয়। বামপন্থী ছাত্ররা ধর্মঘট থাকল। কদিন কলকাতার রাজপথে সংঘর্ষ চলল। তারপর যে কে সেই একটা বুদবুদ তুলে থিতিয়ে যেতে লাগলো জল। টাকা পাঠানোর প্রাপ্তি রসিদ ঠিক সময় এসেছিল। তারপরে মনোরমার পোস্টকার্ড, তুমি যাহা করিলে তাহা কোনো কালেই ভুলিব না, ঈশ্বর তোমার মঙ্গল করিবেন। দীপা কোনো চিঠি দেয়নি, অতএব ওখান থেকে কোনো চিঠিও আশা করেনি সে। ব্যাপারটা আচমকা ঘটে আচমকাই মিলিয়ে গেল। কলকাতার রাজনৈতিক আন্দোলন, কলেজ, বন্ধু, খবরের কাগজের উত্তাপ অনেকটা সময় ঘিরে থাকায় দীপার মান কিছুটা চাপা পড়েছিল। হোস্টেলের মেয়েদের সেই কয়েকটা দিন প্রায় বন্দি দশায় কাটাতে বাধ্য করেছিলেন সুপার। গ্লোরিয়ার মৃত্যুর পরেই অনেক রকম আইনকানুন চালু হয়েছিল। স্বাধীনতা পেতে অভ্যস্ত মেয়েদের মনে যতই অসন্তোষ জমুক,
কিছু করার ছিল না। রাজনীতি দীপাকে মোটেও টানে না। আন্দোলনের শুরু এবং শেষ একদম নির্লিপ্ত হয়ে যখন সে দেখছিল, তখন মায়া সক্রিয় হয়ে রাস্তায় নেমেছে। মিটিং মিছিল একদিকে, অন্যদিকে নাটকের দল করে গিয়েছে একই তালে। দীপা খুব বিস্ময় বোধ করে, কিন্তু ওই জীবন তাকে টানে না। আন্দোলন শেষ হয়ে গেলে, জায়গার জল জায়গায় ফিরে এলে, সে একদিন মায়াকে জিজ্ঞাসা করেছিল, কি লাভ হলো? যখন তোমরা শুরু করেছিলে তখন শেষ জানতে না? মায়া হেসে ফেলল। সত্যি কথা হলো, জানতাম। যা ইচ্ছে তাই করতে পারবে না। আর দেশের মানুষ বুঝতে পারল, ইংরেজদের তাড়িয়ে সব কাজ শেষ হয়ে যায় না। অর্থনৈতিক কাঠামো না পাল্টালে দেশের উন্নতি অসম্ভব। তাহলে তো সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত। আমাদের শক্তি সীমিত বলে যদি কখনো কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে, তখন দেখবে দেশের মানুষের অবস্থা পাল্টে যাবে। তুমি কি মনে করো বিধানচন্দ্র রায়ের ইমেজ, কংগ্রেসের ইতিহাস ভুলে গিয়ে দেশের মানুষ কমিউনিস্টদের কখনো ক্ষমতায় আসার সুযোগ দেবে? এখনই হয়তো নয়, কিন্তু একদিন হবেই। কমিউনিস্টরা এলে সব পাল্টে যাবে। একটা রাজ্য কমিউনিস্ট পার্টির সরকার হলে সীমিত ক্ষমতার মধ্যে নিশ্চয়ই কাজ করবে। মুশকিল হলো ভারতবর্ষের সবকটি রাজ্য একই মানসিকতায় নেই। হলে অন্যরকম হতো, তবে তার জন্য হাত গুটিয়ে বসে থাকা বোকামি। দীপা জানে এই তর্কের শেষ নেই, কিন্তু ছায়ার বিশ্বাস আছে ওর কাছে সত্যি। আর যদি কেউ বিশেষ আদর্শে বিশ্বস্ত হয়ে কাজ করে যায়, তাহলে তার সঙ্গে তর্ক করার কোনো মানে হয় না। ছাত্র ইউনিয়ন করার বদলেতেই তো মায়ের সঙ্গে একটা সুবিধা হয়েছে। সবাই দূর থেকে ওকে নিয়ে নানান গালগল্প করে বটে, কিন্তু সামনাসামনি কেউ ঘাটায় না। একটি সুন্দরী মেয়ে সমস্ত নিয়ম ভেঙে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে। অভ্যস্ত হয়ে যাওয়ার পর সঙ্গলোভী ছেলেরা, দল অথবা ছিদ্রান্বেষীরাও ওকে এড়িয়ে যায়। সাধারণ মেয়েদের ক্ষেত্রে ওরা কিন্তু সাহসী হয়। হয়তো মায়ার সম্পর্কে কোনো রহস্য কেউ বোধ করে না বলেই অক্ষমতা ঢাকতে এড়িয়ে যাওয়ার সুবিধা বলে মনে করে। অসীমের সঙ্গে চেষ্টা করেও দীপা কথা বলতে পারেনি। সাধারণত যেখানে অসীম তার জন্য অপেক্ষা করত, সেখানে ভুলেও আসে না। তাছাড়া ফাইনাল ইয়ারের ছেলেরা আর নিয়মিত কলেজে আসছে না। ওদের পরীক্ষার দেরি নেই, অতএব কলেজে দেখা হবার জন্য মন ছটফট করত। সেই সময় অসীম তাকে এড়িয়ে গিয়েছে। দেখা করার বাসনাটা প্রায় জেদে পৌঁছে যাচ্ছিল দীপার। সে ঠিক করেছিল ঠিকানা জোগাড় করে অসীমের বাড়িতে চলে যাবে। এখন পর্যন্ত কলকাতাতেও কোনো সহপাঠিনীর ছেলেদের বাড়িতে একা যাওয়ার চল নেই, কিন্তু ছাত্র আন্দোলন, ধর্মঘট ইত্যাদির জন্য সহস্তার অবস্থা পাল্টে যাওয়ায় যে কদিন সময় চলে গেল, তার মধ্যেই ওই জেদটাও মরে গেল। বরং তার মনে হতে লাগলো, কেউ যদি তাকে এড়িয়ে যেতে চায়, তাহলে তার পেছনে ধাওয়া করা অত্যন্ত বোকামি। আত্মসম্মানবোধ থাকলে মানুষ সেটা করতে পারে না। কিন্তু অসীমের কথা ভাবলেই তার কষ্ট হয়। এসব কথা বলার মতো বন্ধু তার কেউ নেই। এখন পুরনো ঘরে ফিরে গিয়েছে সে। তার নতুন রুমমেট এসেছে। মেয়েটির নাম শান্তা। হোস্টেলে জায়গা পায়নি বলে এতকাল এক আত্মীয়ের বাড়িতে ছিল। মেয়েটির নামের সঙ্গে স্বভাবের মিল খুব, এবং বাঙালি মেয়েদের যে স্বভাব সচরাচর দেখা যায়, সেটা ওর মধ্যে একদম নেই। অকারণে কৌতূহল দেখায় না, অন্যের ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করে না। দীপার পক্ষে ব্যাপারটা ভালো হয়েছে। কলেজে মায়ের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব তার আছে, কিন্তু সেটা ব্যক্তিগত কথা বলার নয়। বরঞ্চ ব্যক্তিগত কথা বলা যায় মায়ের সাথে মায়ার। এখন মাসে একবার ওর কাছে যায় দীপা। একদিন গল্প করার সময় সে বলে ফেলল, জানেন মাসিমা, আমি একটা সমস্যায় পড়েছি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। মায়া যথারীতি বাড়িতে নেই। পাশের ঘর থেকে তামাকের গন্ধ ভেসে আসছে। মায়ার মা বললেন, ওরে বাবা, তোমাদের আমলের সমস্যা আমি কি বুঝতে পারবো? অবশ্য আমার শুনতে আপত্তি নেই, তুমি বলতে পারো। অসীমের সঙ্গে তার পরিচয়ের পরে যা ঘটেছিল প্রায় অকপটেই দীপা বলে গেল। প্রথম দিকে তার কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু মাসিমার মুখটা যখন বন্ধুর মতো হয়ে গেল, তখন আর আটকাল না। পুরোটা শুনে মাসিমা জিজ্ঞাসা করলেন, একটা কথা পরিষ্কার বলো তো, তুমি কি ছেলেটাকে ভালোবাসো? দীপা জানতো এই প্রশ্নটা তাকে শুনতে হবে। সে নিচু গলায় বলল,
বিশ্বাস করুন মাসিমা, ওর সঙ্গে যতদিন দেখা হতো কোনো রকম প্রতিক্রিয়া হয়নি। ওকে একজন ভালো বন্ধু বলেই মনে হতো। এমনকি ও যখন আমার সঙ্গে শিলিগুড়িতে গিয়েছিল তখনও আমি ওর জন্য কোনো টান অনুভব করিনি। এখন দীপা জানালার দিকে তাকালো, তারপর মাথা নাড়ল। আমার শুধু মনে হচ্ছে ও আমাকে ঠিক বুঝতে পারেনি। ও বিশ্বাস করতে চাইছে না আমার বিয়ে হয়েছিল। মাসিমা জিজ্ঞাসা করলেন, ওকে বিশ্বাস করানোর জন্য তুমি এত ব্যগ্র কেন? দীপা চুপ করে রইল। মাসিমা হাসলেন। তোমার উচিত এখন ওর সঙ্গে দেখা না করা। ভালোবাসা এমন জিনিস লুকিয়ে রাখা যায় না নিজের কাছেই। অনেকটা পক্সের মতো, ওষুধ খেলেও চামড়ায় ফুটে বের হবেই, তেমনি নিজেই টের পেতে তুমি। বরং এই ব্যাপারটা এখন যেমন চলছে চলুক, সময় বয়ে যেতে দাও। যদি তোমার ভেতর কিছু তৈরি হয়ে থাকে তাহলে সময় চলে গেলেও সেটা মুখ তুলবে। তোমার সম্পর্কে ওর আগ্রহ কতটা সত্যি সেটাও বুঝতে পারবে তখন। এসব কথা দীপার অজানা ছিল না, কিন্তু মাসিমার সঙ্গে কথা বলার পর মন বেশ শান্ত হলো। জানা জিনিসই অন্যের মুখে বন্ধুর মতো শুনতে পেলে একরকম মানে তৈরি হয়। হয়তো নিজের মন যা ভাবছে সেটা সঠিক কিনা তাতে গোপন একটা সন্দেহ থাকে। অন্যের সমর্থন পেলে এক ধরনের স্বস্তি তৈরি হয়। এই কারণে মানুষের জীবনে একজন বন্ধু প্রয়োজন। তার জীবনে তেমন কোনো বন্ধু ছিল না। মাসিমা আজ সেই কাজটা করলেন। ভদ্রমহিলা বললেন, তোমাকে দেখে মনে হয় তুমি বড্ড ভাবো, এটা তোমার স্বভাব। মায়াকে নিয়ে আমি তো কোনো দুশ্চিন্তা করি না। ও যা করছে তা বাঙালি মেয়েরা করে না, তাই ধরাবাঁধা নিয়মে ওকে বেঁধে কী লাভ? আমার আত্মীয় স্বজনরা এ নিয়ে কম কথা বলছেন না। ওদের মতে মেয়েটা নষ্ট হয়ে গিয়েছে। আমি তবু মায়াকে কিছু বলছি না। এত ছেলের সঙ্গে মিশছে, কাউকে মন দিয়েছে কিনা তাও জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বলেছিল? বলেছিল মন নেবার মতো যোগ্যতা কারোর থাকলে তবে দেবার কথা ওঠে। বোঝো, এ মেয়েকে আমি কি বোঝাবো? তবে কি জানো, আমাদের এই সমাজ ব্যবস্থায় নিয়মের বাইরে গিয়ে বেশি দিন নিজেকে ঠিক রাখা মুশকিল। মনের বোঝা অনেকটা কমে গিয়েছিল মাসিমার সঙ্গে কথা বলে। হালকা হয়ে হোস্টেলে ফিরে এসেছিল দীপা। এসে দেখল সুভাষচন্দ্র একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন। দীপা দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল আরেকটা ঢেউ উঠতে চলেছে। নিজেকে শক্ত করার চেষ্টা করছিল সে প্রাণপণে।